আজ যেটা করব সেটা হলো টেন্স। আমরা সবাই শিখেছি টেন্স কি। তো টেন্স যেটা সেটা হলো, প্রথমে আমরা কি জানি, টেন্স মানে আমরা পড়েছি ক্রিয়ার কাল। এটা তো আমরা জানি সবাই। টেন্স আরেকটা কি, মানে টেন্স আমরা দুটো জিনিস জানবো। তো টেন্স কি, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কাজের অবস্থা। ঠিক আছে, সময়টা কি, টেন্স আমরা সময় মানে আমরা কোন সময় কাজটা করছি, সেটা এখন করছি। ধরো তোমরা টেন্স ছোটবেলায় শিখেছো, এটা কি আগে শেখা হয়ে গেছে, আজকে আবার এখানে শিখবে, বা ভবিষ্যতেও আবার কোনোদিন শিখতে পারো। তিনটে সময়ের কথা বলছি, একটা আগে শিখেছো, একটা এখন শিখছো, একটা পরে শিখবে। তো আগে যেটা শিখেছো সেটা মানে হয়ে গেছে পাস্ট, মানে অতীত। যেটা আজ শিখছো সেটা হচ্ছে বর্তমান, আর যেটা পরে শিখবে সেটা হচ্ছে ভবিষ্যৎ, মানে ফিউচার। তাহলে আমরা জানলাম এই যে সময় বললাম, সময়ের ভিত্তিতে টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়, এটা আমরা সবাই জানি। তাহলে কি কি, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে, আরেক যেটা জানি না, যেটা আমরা ছোটোবেলা থেকে করেছি, টেন্স বেশিরভাগ জন মুখস্থ করেছি, কিন্তু আমরা যেটা আরেকটা জিনিস জানতে হবে, টেন্স হচ্ছে কাজের অবস্থা। কাজের অবস্থাটা কি জিনিস, মানে কাজটা শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলছে, বা আগে হয়ে গেছে, বা শেষ হয়ে গেছে পুরোপুরি। এই যেগুলো যে শুরু হয়ে চলছে বা শেষ হয়নি, তার ফল বর্তমান আছে, তারপরে সেটা শেষ হয়ে গেছে, সেটা যেরকমই থাকুক, এইগুলো হচ্ছে কাজের অবস্থা। এগুলোর ভিত্তিতে প্রত্যেকটা টেন্সকে, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা যে বললাম সময়ের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করা যায়, এই প্রত্যেকটা ভাগকে তার কাজের অবস্থার ভিত্তিতে আবার চারটে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সেইগুলোই আমরা পড়ব আজকে। এখানে একটু টাইপের প্রবলেম আছে, তোমরা শুনে নাও, না হলে লিখে দিতে পারলে সুবিধা হতো। চলো, আমরা যেটা জানি সেটা হলো প্রত্যেকটা টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়। কি কি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমরা এখন কি করে, দেখো তোমাদের সহজভাবে যে জিনিসটা তোমরা ভুলবে না সেই অনুযায়ী তোমাদের মানে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। যে প্রথমে আমরা বুঝতে পারি কন্টিনিউয়াস থেকে বলতে শুরু করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ এই কথাটার মধ্যেই আছে। দেখো কন্টিনিউ মানে কি, কোনো কিছু চলছে, চলে যাচ্ছে, কাজটা চালানো, এই কাজ চলছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে। ঠিক আছে, মানে কি, ধরো আমি খেলছি, সে পড়ছে, এই যে চলছে কাজটা এখন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর তারপরে কি জানো, পারফেক্ট। পারফেক্ট কখন বলে, সব কিছু পারফেক্ট মানে কি, সব কিছু ভালোভাবে শেষ হয়ে গেছে, তার মানে কাজ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে পারফেক্ট। আর একটা কি হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি, দেখো এর মধ্যে দেখো কন্টিনিউয়াস যেটা আমি বললাম কাজ চলছে সেটাও আছে, আবার পারফেক্ট মানে কাজ শেষ হয়ে গেছে সেটাও আছে। তার মানে কিছুটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো চলছে, মানে পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এগুলো আমি ডিটেলসে আবার বলে দিচ্ছি, তার আগে একবার সবকটা বলে দিই। আর ইনডেফিনাইট, ডেফিনাইট কথাটা আমরা কখন বলি, যে কাজটি আমি ডেফিনেটলি করব, এটা বোঝায়। তার মানে কি, অবশ্যই করব, কিন্তু এর সঙ্গে যখন ইনডেফিনাইট হয়, ইন কথাটা যুক্ত হয়, তখন মানে পুরো মানেটাই বদলে যায়। কি হয়, যে এটা কাজ চলছে নাকি শেষ হয়ে গেছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, এই রকম বোঝালে ইনডেফিনাইট হয়। তাহলে কি, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে আমি কি বললাম, প্রথমে আমরা তাহলে কাজটি চলছে, এখানে দেখো প্রত্যেকটারই পার্ট আছে, এই দেখো প্রেজেন্ট, পাস্ট, এইখানে যেটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, এগুলোকে আমরা বলি জানো যে প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট। তো এই ইনডেফিনাইটটা আমরা পরে
পরে বলছি, আগে কন্টিনিউয়াস দিয়ে শুরু করেছি ওটা বলি। তাহলে তোমাদের বলে দিলাম যে কন্টিনিউয়াস মানে কন্টিনিউ হচ্ছে, কাজটি চলছে, কাজটি শেষ হয়নি। তো এইরকম বোঝাতে সেটা প্রেজেন্টই হোক, পাস্টই হোক বা ফিউচারই হোক, এটা চলছে যখনই বোঝায়। প্রেজেন্ট হলে এখন চলছে, মানে পাস্ট হলে আগে কিছুক্ষণ সময় ধরে চলছিল, সেই রকম যখন বোঝায় সেই ক্ষেত্রে সবসময় কন্টিনিউয়াস টেন্স হয়। আর পারফেক্ট মানে কি, কাজটি পারফেক্টভাবে হয়েছে মানে কাজটি পুরোপুরি শেষ হয়ে গেছে। সেই ক্ষেত্রে মানে সে আমি খেয়েছি, এই ধরনের যখন বোঝায় তখন এটা পারফেক্ট। আর আমি ইনডেফিনাইট এবার বলছি, মানে কি কাজটি চলছে, ধরো কিছু একটা কথা, সে প্রতিদিন খেলে, মানে বা সে খেলে, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি যে কাজটি চলছে নাকি শেষ হয়ে গেছে? এটা কি সঠিকভাবে বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই কিছুতে। তো সেক্ষেত্রে এইটা হয় ইনডেফিনাইট। যখন আমরা বুঝতে পারি না যে কাজটি চলছে না শেষ হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে এটা ইনডেফিনাইট হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই জিনিসটা ভালো করে বোঝো যে কিছুটা সম্পূর্ণ হয়েছে। পারফেক্ট মানে সম্পূর্ণ হয়েছে, এটা আছে কন্টিনিউয়াস মানে চলছে, তা কিছুটা সম্পূর্ণ হয়ে এখনো চলছে। মানে কি, মানে সে 2 ঘন্টা ধরে পড়ছে, মানে সে কিছুটা পড়েছে, মানে এখনো কিন্তু তার পড়া শেষ হয়নি, কিছুটা সময়ের উল্লেখ থাকে। তো কিছুটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো চলছে, সেই বোঝাতে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এবার আমি প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা করে ঠিকঠাক করে বলতে বলতে যাব, কিন্তু তোমরা এটা বুঝতে পেরেছো? একটু জানাবে সবাই বুঝতে পেরেছো এখানটা এতটা পর্যন্ত যতটা বললাম? ওকে, কারো কোনো প্রবলেম থাকলে বলবে। এবার চলো এক একটা ভাগে বলি। প্রথমে তাহলে টেন্সটা আমরা কি জানলাম? টেন্সটা কি? টেন্স ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি দ্যাট এক্সপ্রেসেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। তাহলে কি এখানে টেন্স হল ক্রিয়ার কাল হলো এমন একটি ব্যাকরণিক বিভাগ যা ক্রিয়ার সময় নির্দেশ করে। এখানে ইংলিশের পাশাপাশি বাংলাটাও তোমাদের দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে কি আছে? ইট হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়েন সামথিং হ্যাপেন্স পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। মানে এটা আমাদের বুঝতে সাহায্য করে কোনো কাজটা, যেরকম বললাম যে সময়ের ভিত্তিতে, যে কোনো কাজটা আগে ঘটেছে নাকি এখন ঘটছে নাকি ভবিষ্যতে ঘটবে, এই বোঝানো। এরকম হিসাবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টে ভাগে ভাগ করা যায়। এবার কি বলছে? ইন ইংলিশ দেয়ার আর 3 মেন টেন্সেস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এটা বললাম 3টে কাল। ইচ টেন্স হ্যাজ 4 সাব টাইপস। কি আছে? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পলটা হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এবার দেখো আরেকটা কি আছে, আমরা ছোটবেলা থেকে, মানে এখানে আমরা যখন টেন্স শিখবো, টেন্সের যে ভাগগুলো আছে, ভাগগুলো শেখার সাথে সাথে আরেকটা কি শিখবো, আমরা ছোটবেলায় একটা উদাহরণ দেখে মানে মুখস্থের মতনই করে নিয়েছিলাম যে আমি ভাত খাই। এটা দেখে আমরা করেছিলাম, এইটা দেখে মুখস্থ করেছিলাম, কিন্তু আমরা জিনিসটা বুঝিনি। ধরো বাংলায় কি আমি ভাত খাই, এটা যদি লেখা হতো বুঝতে সুবিধা হতো তোমাদের। এখানে কি আছে? আমি ভাত খাই, আমিটা কি? কর্তা, ভাতটা কি? কর্ম, আর খাইটা কি? ক্রিয়া। তাহলে এখানে কি আছে? কর্তা, কর্ম, ক্রিয়া। কিন্তু আমি যখন এটা ইংলিশে লিখবো সেটা কি হবে? আই ইট রাইস। কি লিখলাম? আইটা কি? সাবজেক্ট, ইটটা ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। কিন্তু ইংলিশে কীরকম লিখলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু বাংলায় সেটা আমরা কি লিখলাম? কর্তা, কর্ম, ক্রিয়া। এবার আমি ভাত খাইয়ের জায়গায় যদি আমি লিখি আমি ভাত খেয়েছি, তাহলে কি আছে? কর্তা কোনটা? মানে যে কাজটা করছে সে কর্তা বা সাবজেক্ট, সেটা আমরা জানি। এগুলো তোমরা সবাই জানো, কিন্তু যেহেতু বেসিক লেভেল থেকে শুরু করছি তাই আমি একবার বলে দিচ্ছি। কি খাচ্ছে?
ভাত খাচ্ছে এটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর খাচ্ছে এটা তো জানি ভার্ব। আমি যখন বলছি যে আমি ভাত খাই, এটার আবার যদি বলি আমি ভাত খেয়েছি, দেখো কর্তার কর্মর কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কোনটা, ভার্বের। এবার এখানে আমরা যখন তাহলে আমি ভাত খাই বা আমি ভাত খেয়েছি, এই ভার্বের জন্য পরিবর্তনটা হচ্ছে টেন্সে, আর বাদ বাকিগুলো কিন্তু একই থাকছে। এবার চলো এক একটা করে ভাগ করব। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা ছোটবেলায় এটা পড়েছি কি, যে অভ্যাসগত কাজ সাধারণত সত্য বা নিয়মিত ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, এটা আমরা পড়েছি। আর এখানে নতুন কি জানলাম, যে যেটা নিশ্চিতভাবে কাজটা চলছে নাকি, মানে এটা আমাদের লাগবে ঠিকই, এটা আমাদের পড়ার জন্য, কিন্তু আমাদের জেনে রাখার জন্য বা তোমাদের ট্রান্সলেট করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে এই কাজটি চলছে নাকি শেষ হয়েছে সেটা বোঝা যাচ্ছে না যে বাক্যের দ্বারা, সেইগুলোতেই হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এর গঠনটা কি থাকে, সাবজেক্ট, V1 আর অবজেক্ট। এবারে V1 এ একটা যেটা জিনিস থাকে, ধরো আমি ভাত খাই যেটা বললাম, আই ইট রাইস, কিন্তু যখনই বলি যে সে ক্রিকেট খেলে, এটা হয়ে গেল কি, হি প্লেস ক্রিকেট। কেন এই এস প্লেসটা, প্লেস সঙ্গে কেন এস বাই এসটা যোগ হলো? তখন জানি কি, আমাদের যে আমরা থার্ড পার্সন, আমরা প্রথমেই জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, ঠিক আছে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন মানে কি, সে, তারা, আমরা ফার্স্ট পার্সন কোনগুলো, আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, আর এর বাইরে যারাই আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন, যে উপস্থিত থাকে না এখানে। তো সে, তারা, সে বা যে কোনো থার্ড পার্সন যখন থাকে তখন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ হয়। তাহলে যেহেতু এখানে হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে প্লের সঙ্গে একটা এস যোগ হয়েছে। যদি এখানে আমি ক্রিকেট খেলি থাকতো তাহলে আই প্লে ক্রিকেট হতো, কিন্তু এইখানে আয়ের জায়গায় রাম, শ্যাম, যদু, মধু যেই থাকুক তার সঙ্গে এই ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ। তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি হয়, অভ্যাসগত কাজ সাধারণ সত্য বা নিয়মিত। অভ্যাসগত মানে কি, আমি প্রতিদিন সকালে উঠে ব্রাশ করি। সাধারণ সত্য কি, যে সূর্য পূর্ব দিকে ওঠে। আর নিয়মিত ঘটনা, এবার এই ধরনের যখন আরেকটা যেটা এখন জানলাম সেটা হচ্ছে কাজটি চলছে নাকি শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে, ঠিক আছে। সে ক্রিকেট খেলে, এইখানে কি তুমি বুঝতে পারছো যে সে এখন খেলছে নাকি কাজ তার খেলা হয়ে গেছে? এই বাক্যটার মধ্যে দিয়ে কি বুঝতে পারছো, এই সেন্টেন্সটার মধ্যে বোঝা যাচ্ছে না, সেই জন্য এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস আমি বললাম যে এখানে বলার সময় বা চলমান কাজ, মানে যখন আমি কথাটা বলছি তখন যে কাজটা চলছে, কন্টিনিউ মানে কন্টিনিউয়াস, এই কথাটার মধ্যে দিয়ে আছে কন্টিনিউ, মানে যে কাজটা তখন চলছে সেটাকে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে সে পড়ছে, শি ইজ রিডিং, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার এর গঠনটা কিরকম, এখানে থাকে সাবজেক্ট, তারপরে একটা করে বি ভার্ব, মানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনটা কোনটা, অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে একটা থাকে। তার সঙ্গে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তারপর আদার্স, ঠিক আছে। তাহলে এর গঠনটা কি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে না তো, শুনতে পাচ্ছ সবাই? সবাই আমাকে একটু বলো, শুনতে পাচ্ছ সবাই? কারো কোনো প্রবলেম হচ্ছে না তো?
কাজ, তো প্রথম দিন একটু সমস্যা হচ্ছে, একটু করে নাও, পরের দিন থেকে আর সেই সমস্যাটা হবে না। আচ্ছা চলো, তাহলে বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, যে কাজটা চলছে আমরা বুঝতে পারছি। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি আমি বললাম কি, এখানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে, মানে এখানে কাজটা কিছুটা এখানে, আচ্ছা পারফেক্ট আগে বলি। পারফেক্ট হচ্ছে যে কাজটি শেষ হয়ে গেছে, এটা বোঝানোর জন্য। তাহলে কি কোনো কাজ শেষ হয়ে গেছে, আমি কি বললাম কন্টিনিউয়াসটা চলছে কিন্তু কোনো শেষ হয়নি, কিন্তু পারফেক্টটা কি কাজটা শেষ হয়ে গেছে সেরকম কিছু বোঝাতে, মানে কি আমি খেয়ে নিয়েছি, কাজটা শুরুও হয়েছে কমপ্লিটও হয়ে গেছে, পুরো পারফেক্ট কাজটা। তো সেই রকম বোঝাতে গেলে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে বর্তমানে সম্পন্ন হয়েছে এমন কাজ বোঝাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা কি ইউজ টু ডেসক্রাইব অ্যাকশন দ্যাট হ্যাভ বিন কমপ্লিটেড জাস্ট নাও অর ইন দ্য পাস্ট বাট স্টিল। তো এখানে কি যেটা এখন সম্পন্ন হয়েছে বা অতীতে হয়ে গেছে সেরকম বোঝাতে, মানে শুরুটা যখনই হোক না কেন সেটা সম্পন্ন হয়ে গেছে, এটা বোঝাতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আই হ্যাভ ইটেন, এবার এর গঠনটা কি, এর গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে ভার্বের মানে V3 ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা যে পড়েছি যে এখানে যে তিনটে ফর্ম থাকে সেই এখানে V3 ফর্মটা ব্যবহার হয়। তো কি এখানে দেখো সাবজেক্ট বসে গেছে, এখানে হ্যাভ বসেছে, তার সঙ্গে এখানে দেখো V3 ফর্ম বসেছে, ইট এট ইটেন, ঠিক আছে। এখানে যদি সি থাকতো বা হি থাকতো তখন এই হ্যাভের জায়গা কি হয়ে যেত, হ্যাজ হয়ে যেত। তাহলে এর গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ আর V3 ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো। এরপর আছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা কি বললাম এখানে কি আছে দেখো, যে ইউজ টু ডেসক্রাইব অ্যাকশনস দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ, মানে কাজটা শুরু হয়ে গেছে অতীতে কিন্তু কাজটা এখনো চলছে, এখনো সম্পন্ন হয়নি, সেরকম বোঝাতে। কোনো কাজ শুরু হয়ে গেছে অতীতে কিন্তু এখনো পর্যন্ত সেটা শেষ হয়নি, এখনো চলছে, এরকম বোঝাতে হলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন কি বলে দিলাম যে কিছুটা সম্পূর্ণ হয়েছে, যেহেতু পারফেক্ট কথাটা আছে সেই জন্য সম্পূর্ণ পুরোটা হয়নি, কিছুটা হয়েছে। আর কন্টিনিউয়াস মানে চলছে, আগে আমরা পড়েছিলাম মুখস্থের মতো, কিন্তু এখানে দেখো এই প্রত্যেকটা নাম দেখে দেখেই তোমরা বুঝতে পারবে কি আছে। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, পারফেক্ট মানে সম্পন্ন হয়ে গেছে, আর এখানে সম্পন্ন হয়েছে কিছুটা কিন্তু এখনো চলছে। যেমন কি এখানে দেখো সে 2 ঘন্টা ধরে পড়ছে, তাহলে কি সে পড়াটা 2 ঘন্টা আগে শুরু করেছে, তো তার কিছুটা পড়া হয়ে গেছে, 2 ঘন্টা ধরে পড়ছে মানে কিছুটা পড়া হয়েছে, কিন্তু সে এখনো পড়াটা থামায়নি, সে পড়াটা এখনো চালিয়ে যাচ্ছে। তার মানে কি কাজটা অতীতে শুরু হয়ে গেছে কিন্তু এখনো সে কাজটা চলে যাচ্ছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা কি, এর গঠনটা হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আই, যেখানে দেখো পারফেক্টের গঠন আছে বা কন্টিনিউয়াসের গঠন আছে। এখানে দেখো হ্যাভ বা হ্যাজ যেটা পারফেক্টের গঠন আর কন্টিনিউয়াসের গঠন আইএনজি, দুটো মিলিয়ে আছে। তাহলে এর গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে বিন, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আদার্স, ঠিক আছে। তাহলে বোঝা গেল ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট। এখানে লেখার সুযোগ থাকলে আমি পরের দিন ব্যবস্থা করবো, এখানে লিখে দিতাম আমি যে এইটা কি কোনো একটা মানে কাজ চলছে না শেষ হয়েছে বোঝা যাচ্ছে না, এটা তোমরা নিজেরাই খাতায় একটু নোট করে রাখবে। আর এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটি যে চলছে যেটা বোঝাচ্ছে, আর পারফেক্ট মানে সম্পন্ন হয়ে গেছে, আর এখানে কিছুটা সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো চলছে। এই নাম দেখে দেখে তোমরা একটু নোট করে রাখলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এবার প্রত্যেক
প্রত্যেকটা টেন্সের ভাগগুলো একটু ডিটেলসে মানে এক্সাম্পল সহ দেওয়া আছে, যেখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি আছে এখানে দেখো, তোমাদের যেটা বললাম যে এখানে সাবজেক্ট আর এখানে ভার্ব আর অবজেক্ট, মানে ভার্ব মানে V1, তার সাথে এস বা ইয়েস কোথায় হয় আমি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এটা যেটা বললাম যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওখানে যেখানে ছিল যে ভাগের ওই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে দেওয়া ছিল যে যেটা নিয়মিত ঘটনা বা সাধারণ সত্য, সেক্ষেত্রে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাবিট, শি রিডস বুকস ডেইলি, সে প্রতিদিন বা প্রতিদিন বই পড়ে, প্রত্যহ বই পড়ে। এটা কি কোনো একটা মানে রুটিন মাফিক শিডিউল ইভেন্ট, মানে ট্রেনটা সবসময় 6টাতেই ছাড়ে। আর এটা কি ফিলিং বা ওপিনিয়ন, মানে কারোর পছন্দ। আই লাইক কফি, এইগুলো ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। কি হলো জেনারেল ফ্যাক্টস, হ্যাবিট, শিডিউলড ইভেন্টস আর ফিলিং আর ওপিনিয়ন। ঠিক আছে, আমি প্রতিদিন ভাত খাই, এটা প্রতিদিনের একটা অভ্যাস বা প্রতিদিনের ঘটনা বোঝাচ্ছে। এটা কি হলো আই ইট রাইস এভরিডে, এইখানে যদি হি বা শি হতো বা অন্য কারো যে কেউ হতো তখন এটা ইটটা কি হয়ে যেত, ইটস হয়ে যেত। যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তখন আর ইটটা ইট থাকতো না, তখন এটা ইটস হয়ে যেত। এখানে দেওয়া আছে দেখো যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে মানে হি, সি, ইট বা আদার্স যাই থাকুক, সেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ। আরেকটা জিনিস দেখো দেওয়া আছে, এটা তোমরা যখন ওই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে মানে করো বা করেছিলে, সেইখানে দেখো দেওয়া থাকে যে কোথায় এস বা ইএস যোগ হয়, কোথায় ওয়াই উঠে গিয়ে আই এস যোগ হয়। এগুলো মানে সিঙ্গুলার প্লুরাল যখন করাবো এগুলো তখন ডিটেলস হিসাবে বলে দেবো। এখানে বলে দিচ্ছি যে যখন এখানে ওয়াই থাকে মানে কোনো শব্দ শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়। ঠিক আছে, এগুলো যখন আমরা সিঙ্গুলার প্লুরাল করাবো তখন ডিটেলসে বলবো কোথায় ভিএস হয় এগুলো। এটা এই ক্ষেত্রে যেহেতু আমরা যদি স্টাডি, হি স্টাডিজ ইংলিশ যদি হয়, আই স্টাডি ইংলিশ যদি বলি, হি স্টাডিজ হয়, তখন এখানে এই ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়। সব ক্ষেত্রে কিন্তু এস বা ইএস হয় না, যেহেতু তোমরা এখন এই লেভেলে পড়ছো, বাচ্চাদের ক্ষেত্রে শুধু এস বা ইএসটা মনে রাখলেই ঠিক আছে, কিন্তু তোমাদের এই লেভেলে এটা মনে রাখবে শুধু এস বা ইএস যোগ হয় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে শুধু এস বা ইএস যোগ হয় না, কোনো কোনো ক্ষেত্রে যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বলে দিলাম যে যে কাজগুলি এখন হচ্ছে, এর গঠনটা দেখে এখানে দেওয়া আছে সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর, মানে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভাগ। যে প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে অ্যাম, ইজ, আর পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ বা ওয়ার, তার সঙ্গে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে সে এখন যেগুলো মানে কাজগুলো হচ্ছে, সে একটি গান করছে, she is singing a song, I am staying at a hotel this week. ঠিক আছে, they are playing football. আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো দেওয়া আছে, যদি মানে এক অক্ষরের ভার্ব হলে এবং শেষে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, তাহলে ব্যঞ্জন ধ্বনি দ্বিগুণ হয়। মানে এখানে রান, এটা ভালো করে দেখবে, শেষে যদি কোনো একটা মানে এন দিয়ে ধরো শেষ হলো, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে এই লাস্টে যে কনসোনেন্টটা সেটা ডবল হয়ে যায়। মানে রান থাকলে রানিং হয়ে যায়, সিট থাকলে সিটিং হয়ে যায়। এই ভার্বের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে দেখবে যে রান আছে, সিট আছে, মানে লাস্টে
কনসোনেন্ট থাকে এবং তার আগে একটা ভাওয়েল থাকে, তো সেটার ক্ষেত্রে শেষের যে কনসোনেন্টটা সেটা ডবল হয়ে যায়। এইগুলো প্রত্যেকটারই ডিটেলসে আলোচনা করা হবে। এইখানে টেন্সের সাথে যেহেতু এগুলো কাজে লাগবে বলে আমি একটু একটু বলে দিচ্ছি, এগুলো ডিটেলসে আলোচনা করা হবে। তোমাদের মেন আজকে যেটা সেটা হচ্ছে টেন্সটা ভালো করে বোঝো। এরপর কি আসছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি আমি গঠনটা বলে দিলাম, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের V3 ফর্ম, তারপর অবজেক্ট বা আদার্স। ঠিক আছে, তো এখানে আমি ওটা তখনই বলে দিলাম যে কমপ্লিটেড অ্যাকশন, মানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে বর্তমানে, সেটা বোঝাবে। আই হ্যাভ জাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি এক্ষুনি আমার মানে গৃহের বাড়ির কাজটা শেষ করেছি, তার মানে হয়ে গেছে এটা। সি হ্যাজ ভিজিটেড প্যারিস, দে হ্যাভ রিড দ্য বুক, আশা করি এটার বুঝতে অসুবিধা নেই। এখানে উই হ্যাভ ইটেন লাঞ্চ, এইগুলো বুঝতে অসুবিধা নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আর বুঝতে অসুবিধা নেই। গঠনটা এখানে দেখো দেওয়া আছে, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, তার সাথে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। ঠিক আছে, মানে কাজটা অনেকক্ষণ ধরে একটা সময়ের উল্লেখ থাকে, মানে অতক্ষণ আগে থেকে শুরু হয়েছে। সি হ্যাজ বিন স্টাডিং ফর 3 hours, আই হ্যাভ বিন কলিং ইউ অল ডে, এখানে সময় উল্লেখ করা হবে 3 hours, অল ডে, কিছু সময় উল্লেখ করে দেবে, মানে অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেই কাজটা চলছে, পুরোটা সম্পূর্ণ হয়নি, কিছুটা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, টেন্স মোটামুটি এর বাইরে এইগুলোই আছে, এর বাইরে প্রেজেন্ট টেন্সের আর কিছু নেই। তারপর পাস্ট আর ফিউচার, এটা সেম অনেকটা এরকমই, আমি বলে দেব। এইটা তোমরা বলো, কারোর কোথাও অসুবিধা হচ্ছে কিনা, বা এই টেন্সে কারোর কোনো কোশ্চেন আছে নাকি আমাকে বলো, তাহলে আমরা পেডাগজিটা একটু শুরু করে দেবো আজকে, যতটা হোক একটু শুরু করে দেবো। সিন্স কখন বসে, সিন্স কখন বসে সেগুলো আমি সব ডিটেলসে যখন আমি ট্রান্সলেশন করাবো, তোমাদের এগুলো প্র্যাকটিস করাবো, তখন তোমাদের সবটা ডিটেলসে বলে দেবো। এখন এতটা যতটা বললাম তার মধ্যে কারো কোনোটা বুঝতে প্রবলেম আছে? টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকে? প্রেজেন্ট টেন্স নিয়ে একটু বলো আমায়। আচ্ছা, প্রথম ক্লাস তো তোমাদের এইটা আরও ক্লিয়ার হবে যখন আমি তোমাদের বাড়িতে করতে দেবো কিছুটা, তোমরা তখনই বুঝতে পারবে। সিন্স পর সবই আচ্ছা, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এবার পেডাগজিটা একটু শুরু করে দিতে পারি টেন্স। কিন্তু টেন্সের নেক্সট দিনও তো টেন্সের ক্লাস তো শেষ নয়, নেক্সট দিন এখনও যেগুলো পাস্ট বা ফিউচারে আছে অনেক কিছু আছে, তো আমি তাহলে একটু পেডাগজিটা আজ একটু শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা আজকে দেখো, আজ আমরা সেটা শিখবো। তোমরা বলেছিলে যে গ্রামারটা তো বটে, তার সাথে সাথে একটু আমাদের পেডাগজিটা শুরু করে দিলে সুবিধা হয়, সেই জন্য আজকে প্রথম দিন যেহেতু, সেই জন্য আমি ঠিক করলাম পেডাগজিটা একটু শুরু করে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো, প্রথমে আমরা আজ যেটা করব সেটা হচ্ছে লার্নিং আর অ্যাকুইজিশন, মানে কি ভাষা শেখা আর অর্জন। ঠিক আছে, তো এই শেখাটা কি, এটা হচ্ছে লার্নিং, আর অর্জনটা হচ্ছে কি অ্যাকুইজিশন। এবার দেখো, আমরা ভাষা কিভাবে শিখি? প্রথমে আমরা আমাদের যে বাড়ির, আমাদের মা বাবা জন্মানোর পর একটা শিশু যখন মা বাবা বা বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ থেকে যেসব ভাষা মানে শেখে, যেসব ভাষা তাদের তো ধরো জন্মানোর পরই শিশু যে ভাষাটা শেখে আশেপাশের পরিবেশ থেকে, সেটা একটা। আর কিছু বই পড়ে বা অন্যভাবে ব্যাকরণ
মানে গ্রামাটিক্যাল রুলস মেনে আমরা শিখি। তো এই দুটোর মধ্যে কোনটা অর্জন আর কোনটা মানে কোনটা আয়ত্তীকরণ এবং কোনটা শিক্ষণ সেটা আমরা জানবো, মানে কোনটা অ্যাকুইজিশন আর কোনটা লার্নিং। অ্যাকুইজিশন কোনটা? যেটা শিশু জন্মানোর পর আয়ত্ত করে, মানে যখন পারিপার্শ্বিক পরিবেশ বা বাবা মায়ের কাছ থেকে যেটা শেখে, যেটা কি যেটা তার জন্য কোনো গ্রামাটিক্যাল সেন্স থাকার দরকার নেই। আমি যেটা তোমাদের ওই টেন্স শেখাবার সময় বলছিলাম, ধরো আমি ভাত খাই, এটা এটা কি এটা তো মেনে হচ্ছে যে কর্তা কর্মক্রিয়া, কিন্তু আমরা যখন প্রত্যেকটা মানুষ আমরা যখন জন্মাবার পর এগুলো শিখি তখন কি আমরা এগুলো জেনে শিখি যে কর্তা আগে বসাতে হয়, তারপর কর্ম বসাতে হয়, তারপর ক্রিয়া বসাতে হয়? আমরা জানি না, কিন্তু তবুও আমরা সঠিকভাবে এগুলো বলতে পারি, কারণ কি আমরা এগুলো আয়ত্ত করেছি। এগুলোর জন্য আমাদের কোনো রকম গ্রামার জানার দরকার হয়নি, কোনো রকম ব্যাকরণ জানার দরকার হয়নি, বা কোনো রকম এটা আমাদের আমরা কি এটা কিভাবে শিখেছি, মানে বাবা মা বা পরিবারের অন্যদের থেকে অনুকরণ করে শিখেছি। এটার জন্য আমাদের কোনো প্রথাগত নিয়ম মেনে চলতে হয়নি। এইভাবে এটা কি এটা আমরা অ্যাকুয়ার করেছি, মানে অধিগ্রহণ করেছি। এটার জন্য আমাদের কোনো রকম ব্যাকরণ বা কোনো রকম প্রথাগত নিয়ম কিছু শিখতে হয়নি। এটা একটা ন্যাচারাল প্রসেস, মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা আমরা স্বাভাবিকভাবেই শিখেছি। কিভাবে? এটা কোন ভাষা? মাতৃভাষা। মাতৃভাষা এটা আমরা আত্মীকরণ করেছি, মাতৃভাষাটাকে এটাকে আমরা অ্যাকুয়ার করেছি, অ্যাকুইজিশন করেছি মাতৃভাষাটা। ঠিক অন্যভাবে আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ভাষা যেটাতে শেখার জন্য আমাদের অনেক নিয়ম কানুন জানতে হয়। যদি আমরা যে ইংলিশটা শিখছি আমাদের সমস্যা হচ্ছে কেন? কারণ এটা আমরা আত্মীকরণ করতে পারছি না, যেহেতু আমাদের মাতৃভাষা নয়। এটা আমাদের শেখার জন্য কিন্তু দেখো আমাদের জানতে হচ্ছে, টেন্স পড়তে হচ্ছে, যে প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর অবজেক্ট হয়, মানে এটা কি আমাদের গ্রামাটিক্যাল নলেজের প্রয়োজন হচ্ছে। এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু হচ্ছে না, এটা আমরা কোনো অনুকরণের মাধ্যমে শিখছি না। এটা শেখার জন্য আমাদের ভাষার অনেক নিয়ম কানুন জেনে তাই তবে এই ভাষাটাকে আমাদের শিখতে হচ্ছে, এটা লার্নিং ঘটছে। এটা কিন্তু আগে আমাদের অ্যাকুইজিশনটার কোনো রকম প্রথাগত নিয়মের প্রয়োজন হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু আমাদের প্রথাগত উপায়ে এটা ব্যবহার করতে, মানে ওটা ছিল একটা ইনফর্মাল প্রসেস অ্যাকুইজিশনটা, কিন্তু এটা একটা ফর্মাল প্রসেস। এখানে আমাদের গ্রামাটিক্যাল সেন্স দরকার, মানে ব্যাকরণের জ্ঞান দরকার হচ্ছে। আগেটা বলেছিলাম আমরা আগে অ্যাকুইজিশন হচ্ছে মাতৃভাষায়, কিন্তু এখানে আমাদের দ্বিতীয় ভাষা ইংলিশ ভাষার ক্ষেত্রে আমাদের লার্নিং হচ্ছে। তাহলে কি অ্যাকুইজিশন বা আত্মীকরণটা কি? যে এটা এমন একটা প্রক্রিয়া যেটা শিশু তার পারিপার্শ্বিক পরিবেশ, পরিবারে বসবাস করে এমন মানুষজনের কাছ থেকে বা আশেপাশের মানুষের কাছ থেকে অধিগ্রহণ করে, অ্যাকুয়ার করে, এটা অনুকরণ করে ভাষাটা শেখে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এর জন্য কোনো প্রথাগত নিয়মের প্রয়োজন নেই। এই অ্যাকুইজিশনের মাধ্যমে আমরা মাতৃভাষা বা যে কোনো আঞ্চলিক ভাষাকে আয়ত্ত করতে পারি। কিন্তু শিক্ষণটা কিন্তু এইভাবে ঘটে না, শিক্ষণটা সব রকম নিয়ম কারণ জেনে তারপর শিক্ষণটা ঘটছে। এটা প্রথাগত বা ফর্মাল উপায়ে ব্যবহার করা হয়। এটা নিয়ম এবং ব্যাকরণের ব্যবহার, এটা মানে ব্যাকরণ আমাদের কারণ বলতেই হচ্ছে, আমরা যদি জানি যেটা এখন বললাম টেন্স শেখানোর ক্ষেত্রে কোথায় সাবজেক্ট বসে, কোথায় ভার্ব মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোথাও হচ্ছে বি ভার্ব বসে আইএনজি যোগ হচ্ছে, এইভাবে বুঝে বুঝে আমাদের করতে হয় বলে আমাদের ওই বাংলাটার মতো ইংলিশটা এরকম স্বতঃস্ফূর্ত হয় না, কারণ এটা আমাদের লার্নিং করছে আর ওটা আমাদের অ্যাকুইজিশন। এটা আমাদের গ্রামার জেনে তারপর করতে হচ্ছে। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এই ভাষা শিক্ষণটা গুরুত্বপূর্ণ। বারবার মনে রাখবে যে এটা একটা আয়ত্তীকরণটা হচ্ছে একটা ইনফর্মাল প্রসেস আর এটা হচ্ছে একটা ফর্মাল প্রসেস। এবার তোমরা বলো, এই যে বাচ্চারা বিভিন্ন রকম ধরো কার্টুন দেখে বা ধরো কোনো হিন্দি সিরিয়াল বলো বা যা কিছু ধরো, সেটা দেখে কোনো একজন হয়তো ধরো ইংলিশটা খুব ভালোভাবে শিখে গেল বা হিন্দিটা ধরো ভালোভাবে শিখে গেল, সে হিন্দিটা বলতেও পারছে বুঝতেও পারছে, তাহলে সেক্ষেত্রে এটা তার লার্নিং ঘটছে নাকি অ্যাকুইজিশন ঘটছে? বলো দেখি। বলো দেখি, এই যে মানে কোনো একটা সিরিয়াল দেখে বা কার্টুন দেখে যখন কোনো মানুষ মানে কোনো একটা ভাষা শিখছে, হিন্দি হোক বা যে কোনো ভাষা হোক, তো সেটা কি হচ্ছে, লার্নিং না অ্যাকুইজিশন?
বলো সবাই। কে কি বলো দেখি। না, এটা একটু ভুল হয়ে গেল। সেক্ষেত্রে দেখো আমি কি বললাম, হ্যাঁ অর্পিতা ঠিক বলেছ, অ্যাকুইজিশন। আমি কি বললাম যে অ্যাকুইজিশন কোনটা, লার্নিং কোনটা? হ্যাঁ, আত্মীকরণ। যেটা আমি বারবার বললাম যে যেটা আমরা আয়ত্ত করি, মানে যেটার জন্য, যখন একটা কথা বলো, আমরা যখন কোনো একটা হিন্দি সিরিয়াল দেখছি বা কার্টুন দেখছি, তখন কি আমরা অত ভেবে ভেবে দেখছি? বা ধরো ইংলিশ দেখছি, সেটা ধরো আমরা ইংলিশটা মোটামুটি শিখে গেলাম, তো তখন কি আমরা এত ভেবে ভেবে বলছি যে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আছে? বা হিন্দিটা যখন আমরা শিখছি তখন কি বলছি যে কোনটার পর কোনটা বসাচ্ছে কিভাবে, তখন কি আমরা তো গ্রামাটিক্যাল কিছু ভাবছি? ওটাও তো আমরা কারোর কাছ থেকে আয়ত্ত করছি, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এটা একটা ন্যাচারাল প্রসেসে হচ্ছে। তাহলে এটা কি? এটা আত্মীকরণ, লার্নিং কিন্তু নয়। এবার তোমাদের মনে হতে পারে, দেখো একটা জিনিস, আত্মীকরণ কিন্তু শুধুমাত্র একটা ভাষাই হয় না, আমরা কিন্তু একসাথে অনেকগুলো ভাষা আয়ত্ত করতেই পারি। হয়তো বিভিন্ন ভাষা সে দেখি, সবসময় এই ভুলটা করো না যে আমাদের মাতৃভাষা অবশ্যই আমরা আয়ত্ত করি, অ্যাকুইজিশন ঘটছে, কিন্তু শুধুমাত্র কিন্তু মাতৃভাষাই ঘটছে এমন কিছু না, আমরা অন্য ভাষাও ওভাবে আয়ত্ত করতে পারি। ধরো তুমি এমন একটা জায়গায় গেছো, সেখানে আশেপাশে বিভিন্ন ভাষার মানুষ আছে, তো তুমি তাদের সাথে কথা বলতে বলতে সেই ভাষাগুলো হতেই পারে আয়ত্ত করে ফেলেছো, তখন কিন্তু তার সঙ্গে কথা বলতে বলতে তুমি যে ভাষাটা শিখছো সেটা কিন্তু লার্নিং হচ্ছে না, কারণ তুমি যখন কারোর কথা শুনে সেই ভাষাটা শিখছো, তখন কিন্তু সেখানে গ্রামার বা ব্যাকরণ মানে সেই নিয়ম কিন্তু মানছে না। তাই সেক্ষেত্রে ওটা কিন্তু লার্নিং হবে না, ওটা অ্যাকুইজিশন হবে। সবসময় মনে রাখবে যে স্বাভাবিক উপায়ে, প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল প্রসেসে আমরা যেটা শিখি সেটা কিন্তু লার্নিং নয়, সেটা অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনে কিন্তু কোনো রকম আমরা নিয়ম, ব্যাকরণের নিয়ম এগুলো কিন্তু মেনে চলি না, নিজে থেকে শিখি। অ্যাকুইজিশন আর লার্নিংটা কি? এখানে দেখো সচেতনভাবে শিখি আমরা, আর এখানে হচ্ছে অবচেতন, মানে আমরা যখন আমাদের যখন লার্নিং হয়, আমরা যখন কিছু শিখি তখন আমরা সচেতন থাকি সেটার ব্যাপারে, যে এইটা জানতে হবে, এইটার পরে এটা হয়। কিন্তু একটা শিশু যখন জন্মানোর পর যেটা শেখে বাবা মার কাছ থেকে, সে কি সচেতন থাকে? সে অবচেতনে শিখে যায়, সে না জেনেই শিখে যায়, সে কিন্তু জানছে না যে প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া, সে কিন্তু সঠিকটাই তাতে শিখে যাচ্ছে। লার্নিং এর পরিবেশ কি? শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে আমরা শিখি, কিন্তু অ্যাকুইজিশনের বললাম কি, এখানে আমরা আশেপাশে বাবা মা বা পারিপার্শ্বিক আশেপাশে মানুষজনের কাছ থেকে স্বাভাবিক পরিবেশে শিখি। এখানে কি ব্যাকরণ, নিয়ম সব কিছু মেনে লার্নিংটা হয়, কিন্তু এখানে কি মানুষের সঙ্গে কথাবার্তা, যোগাযোগ এইসব জেনে অ্যাকুইজিশন হচ্ছে। লার্নিং এর উদাহরণটিকে যেটা বললাম, এখন যেটা তোমাদের শেখাচ্ছি টেন্স, সেটাই হচ্ছে লার্নিং, কারণ তোমরা কিন্তু সেখানে বিভিন্ন রকম রুলস মেনেই শিখছো, কিন্তু আমরা যে মাতৃভাষাটা পরিবারের কাছ থেকে শিখি সেটা হয় কি, সেটা অ্যাকুইজিশন, তার জন্য আমাদের কোনো রুলস জানার প্রয়োজন হয় না। লার্নিংটা আমাদের কি, কোনো রকম শিক্ষক, মানে আমরা ভুল করলে শিক্ষক সেটা সংশোধন করে দেয়, আর এখানে কি, এখানে কোনো সংশোধন করার মানে নিজেদেরই, এখানে মানে নিজেরাই বুঝতে পারে, ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায়। এখানে কি, এখানে বড় বা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে, মানে প্রাপ্তবয়স্করা সাধারণত শেখে এটা, আর কিন্তু অ্যাকুইজিশনটা কোথায়? ছোট বাচ্চারা জন্মানোর পর শিশুদেরই অ্যাকুইজিশনটা ঘটে। অ্যাকুইজিশন তো সবারই ঘটে, কিন্তু একটু বড় হলে তারপর তারা, অ্যাকুইজিশনটা একদম জন্মানোর পর ছোট বাচ্চাদের হয়, কিন্তু লার্নিংটা যখন একটু বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন হয় লার্নিং। আচ্ছা, এতটা পর্যন্ত যেটা বললাম, বলো কারো তো বুঝতে অসুবিধা আছে লার্নিং বা অ্যাকুইজিশন, বলো একটু। আচ্ছা, এটা কিন্তু আসে, মানে এটা কিন্তু খুব, লার্নিং আর অ্যাকুইজিশনটা জানাটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আজকে একটু প্রবলেমের জন্য অনেকটা রাত হয়ে গেল, বুঝতে পারছি। নেক্সট দিন থেকে আর এই প্রবলেমটা হবে না, তোমরা আরেকটু পড়িয়ে দিই।
এখানে দেখো দেওয়া আছে লার্নিংটা কি। ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো ভাষা শেখার একটি সচেতন প্রক্রিয়া। বারবার বললাম যে এটা সচেতনভাবে লার্নিংটা হয়, যা সাধারণত শ্রেণীকক্ষে হয়, যেখানে শিক্ষার্থীরা ব্যাকরণ, শব্দভাণ্ডার ও কাঠামো শেখে। আর অ্যাকুইজিশন কি একটি স্বাভাবিক এবং অবচেতন প্রক্রিয়া, যার মাধ্যমে শিশুরা মাতৃভাষা শেখে, ব্যাকরণ না শিখেও ভাষা ব্যবহারে দক্ষ হয়। এটা অ্যাকুইজিশন, এটা বললাম, পার্থক্যটা জানলে। এবার দেখো ভাষা অর্জন, এটা কি হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে। ভাষা অর্জনের প্রক্রিয়া কি হয়, শৈশবকালে স্বাভাবিকভাবেই ঘটে। আর কি এখানে আনুষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন হয় না। আমি বললাম যেটা, যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে আনুষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন হয় না। অর্থ ও যোগাযোগের ওপর, মানে মানুষের যোগাযোগে একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই সে কথাবার্তা যে ভাষাটা শেখে, মানে অর্জন করে। শোনা, দেখা, পুনরাবৃত্তি, মানে কি কপি, নকল করা, যে বড়রা বলছে তাদের শুনে শুনে নকল করার মাধ্যমে, অনুকরণ করার মাধ্যমেই, বা তাদের শুনে বা তাদের দেখে এই দক্ষতাটা তৈরি হয়। কিন্তু এই যে ভাষা অর্জনটা, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী। এটা এমন নয় যে আজকে তাকে আমি নকল করে শিখলাম, কালকে ভুলে যাব। এটা কিন্তু দীর্ঘস্থায়ী। এটা কি প্রক্রিয়াটি বললাম, শিশুকালে ঘটে, যেখানে শিশুরা শ্রবণ, পরিদর্শন ও অনুকরণের মাধ্যমে শেখে। এ সময় তারা ব্যাকরণ না শিখে বরং অর্থ ব্যবহার শিখে। যেগুলো বলে দিলাম ঠিক সেখানে এগুলো সব লেখা আছে, তোমরা সব পেয়ে যাবে এখানে। আর ভাষা শেখার বৈশিষ্ট্যটা কি, এখানে ঠিক ওর উল্টোটা। এখানে ওটা যেমন আনুষ্ঠানিক কথা কোনো দরকার নেই, কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষে ঘটে। এখানে এটা শেখার জন্য শ্রেণীকক্ষে যখন শিখছে, তার জন্য কি কি প্রয়োজন হয়, পাঠ্যপুস্তক, ব্যাকরণের নিয়ম এবং অনুশীলনের প্রয়োজন হয়। এখানে শিক্ষার্থী যখন একটা শেখে, তাদের সচেতন থাকতে হয়, নাহলে তারা শিখতে পারে না। ঠিক ওটা যেমন সচেতন থাকার দরকার নেই, অবচেতনভাবে শেখে, এখানে সচেতন থাকতে হয়। আর এই যে ভাষা আমরা যেটা বললাম, ইংলিশটা আমাদের কাছে কিন্তু অতটা স্বতঃস্ফূর্ত নয়, কারণ যেটা আমরা আয়ত্ত করি বা আত্মীকরণ ঘটে, সেটা কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী হয় এবং স্বতঃস্ফূর্ত হয়। কিন্তু এই ভাষাটা, সেই জন্য আমাদের ইংরাজি বলতে এতটা প্রবলেম হয় শিখতে, কারণ ওটা আমরা লার্নিং হচ্ছে, ওটা আমাদের শিখছি, শিখন ঘটছে, সেই জন্য এটা আমাদের কাছে সাবলীল বা স্বতঃস্ফূর্ত হয় না। লার্নিং হয় কি স্কুলে, কোচিংয়ে, যেখানে ছাত্ররা বিভিন্ন নিয়ম মেনে শেখে। এইখানে সচেতনভাবে হয় এবং অনেক সময় এখানে ঝরঝরেভাবে মানে বলা যায় না শুরুতে, স্বাভাবিকতা যে এখানে শিখি ঠিকই, কিন্তু যেটা আমাদের লার্নিং ঘটে সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে বা সচেতনভাবে এটা আমরা মানে অত সহজে বলতে পারি না। এবার হ্যাঁ, অনেক দিন ধরে প্র্যাকটিস করার পর হয়তো সেই স্বতঃস্ফূর্ত মানে কিছুটা আসে, অতটা ঝরঝরেভাবে পরে আসে, কিন্তু প্রথম থেকে আমরা অতটা বলতে পারি না। আচ্ছা, লার্নিং আর অ্যাকুইজিশনটা সবই তো মোটামুটি হলো। আর কিছুটা আছে স্টিফেন ক্রাশনের আর নোয়াম চমস্কির ভাষা অর্জন। তো ওটা কি আজ বলবো নাকি পরের দিন বলবো? অনেকটা রাত হয়েছে, এই পুরোটা শেষ করে দেবো নাকি পরের দিন বলবো? আচ্ছা বেশ, এর পরের দিন বেশ ঠিক আছে। এবার আমি পরের দিন তাহলে এটা শেষ করে আমি কিন্তু তোমাদের কিছু কাজ দেব, সেটা তোমরা যেহেতু তোমরা কতটা বুঝতে পারছো, হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেল, নেক্সট দিন থেকে একটু আগে শুরু হবে, তো এতটা হবে না, শেষ করব। হ্যাঁ, বোর্ড ইউজ না করা হলেও আমি মানে পেন ইউজ করব, তো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আজ একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, নেক্সট দিন থেকে আর প্রবলেম হবে না। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের এটা নিয়ে এখনও নেক্সট দিন ক্লাস, যদি বাড়িতে তোমরা দেখবে যদি কোনো প্রবলেম হয় আমায় এসএমএস করতে পারো বা নেক্সট ক্লাসেও বলতে পারো। আমি এটা শেষ করে তোমাদের প্রত্যেকটা যেদিনই যে ক্লাসটা নেবো আবার আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা সবাই যেন করবে, ভুল হোক কিন্তু চেষ্টা করবে, আমি বলবো সবাই করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা শিখতে পারছো, বা আমিও বুঝতে পারবো কোনখানটা প্রবলেম হচ্ছে বা বুঝতে পারবো। আর যেরকম সমস্যা থাকবে আমার হোয়াটসঅ্যাপেও বলতে পারো বা পরের দিনও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আজকে আর এই টেন্স বা এই পেডাগজি নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, কারোর কোনো কোশ্চেন আছে তাহলে বলতে পারো। বা বাড়িতে তোমরা দেখো আমি পিডিএফ দিয়ে দেবো, যার যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে এসএমএস করবে বা নেক্সট দিন বলবে, ঠিক আছে? চলো, অনেকটা রাত হয়ে গেল, থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য, আর গুড নাইট।
ওয়েলকাম শিউলি।